গণভবনে জাদুঘর বানাতে সরকারের পরিকল্পনা খতিয়ে দেখতে গেছেন সরকারের দুই উপদেষ্টা। আশুলিয়া শিল্পাঞ্চলে খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা, পুরোদমে কাজ করছেন শ্রমিকরা। সতর্কতা হিসেবে ছুটি কিছু কারখানায়। গাজায় ইসরায়েলি সেনাদের বিমান হামলা, অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, গণভবন পরিদর্শনে গেছেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি উপদেষ্টাদের ব্রিফিংয়ে। যে ক্যাবিনেট মিটিং ছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা 2024 সালের জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এবং একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। এখন বিস্তারিত বলার জন্য নাহিদ ভাইকে অনুরোধ করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে সিদ্ধান্তটি হয়েছে যে এই যে গণভবন নামে এই যে বাসভবনটি, প্রধানমন্ত্রীর বাসভবনটি ছিল, সেটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। এবং যেহেতু 36শে জুলাই অথবা 5ই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই 5ই আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল, যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল, তাদের সাথে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই, এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। এখানে প্রথমত যে এই যে 36 দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। এবং এই আন্দোলন ছাড়াও গত 16 বছরে আমরা এই অভ্যুত্থানটাকে তো একটা 16 বছরের একটা লড়াইয়ের একটা মুহূর্ত আমরা 5ই আগস্টে পেয়েছিলাম। তো এই পুরো 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে, এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে, সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে। এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে। আমরা এই ভগ্নাবশেষগুলো রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে এবং পুরো 16 বছরের আমরা একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করি। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে।
এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেখানে আছেন যমুনাতে তিনি সেখানেই থাকবেন। আর যেটা বললেন যে হচ্ছে এখন যে অবস্থা, এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে প্রচুর দেওয়াল লিখন আছে, গ্রাফিতি আছে। যারা সেদিন এসেছিলেন, স্টুডেন্টরা এসেছিলেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এখানে অনেকে মানে কিছু ফার্নিচার, আসবাবপত্র যেগুলো হচ্ছে লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে, সেগুলোও সংরক্ষণ করা হয়েছে। এবং ভাঙচুর রয়েছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে। আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক্ট রেখেই জাদুঘরের কার্যক্রমটা করার। কঠোর নিরাপত্তায় খুলেছে শিল্পাঞ্চল আশুলিয়ার প্রায় সব গার্মেন্টস কারখানা। সকালে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেছেন শ্রমিকরা। তবে নিশ্চিন্তপুর এলাকার অন্তত গার্মেন্টসে বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া কাজে যোগ দেননি নাসা গার্মেন্টসের শ্রমিকরা। বন্ধ রয়েছে নিউ এজ ও আল মুসলিম অ্যাপারেলস নামের আরও দুটি কারখানাও। খুলে দেয়া কারখানাগুলোর কর্তৃপক্ষ জানায় তাদের শ্রমিকরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কাজ করছেন। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এর আগে শুক্রবার আশুলিয়ার তৈরি পোশাক কারখানায় চলমান অস্থিরতা নিয়ে বিজেএমের কার্যালয়ে 2 দফায় শিল্প মালিক, স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক হয়। অযত্ন অবহেলায় সরকারি বিভিন্ন দপ্তরের পুরনো গাড়ি নষ্ট হচ্ছে মাদারীপুরে। নতুন গাড়ি বরাদ্দের পর পুরানগুলো নিলামে বিক্রির বিধান থাকলেও তা করা হয় না। এই সুযোগে ইঞ্জিন সহ মূল্যবান পার্টস সরিয়ে নিচ্ছে একটি চক্র। বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। মাদারীপুর প্রতিনিধি ফরিদ উদ্দিন মুফতির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। একসময় সড়কে দাপিয়ে বেড়াতো দামি ব্র্যান্ডের সরকারি এই গাড়িগুলো, কিন্তু অযত্নে অবহেলায় সেগুলো এখন পরিত্যক্ত। মাদারীপুরে জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ সহ কয়েকটি সরকারি অফিসে পুরনো 20টি গাড়ি পড়ে আছে বছরের পর বছর। এসব অফিসে নতুন গাড়ি বরাদ্দের পর আর কোনো কদর থাকেনি গাড়িগুলোর। মরিচা ধরে মিশে যাচ্ছে মাটিতে, চুরি হয়ে যাচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি। এ তালিকায় রয়েছে জিপ, অ্যাম্বুলেন্স, পাজেরো, বিটুমিন ট্রলি ও মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ি। স্থানীয় মানুষ হিসেবে দেখতেছি দীর্ঘদিন যাবত এখানে পড়ে রয়েছে এই গাড়িগুলো, এবং আশেপাশে যারা যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের ওই গাড়িগুলোর কারণে অনেক সমস্যা। গাড়িগুলো খালি খালি পড়ে থাকলে মরিচা ধরে এটা এক সময় ভ্যানিশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওটার মানে 2 টাকা ওইটার দাম থাকবে না। একটা টেন্ডার করে গাড়িগুলো যদি বিক্রি করে সরকারের রাজস্ব খাদে কিছু টাকা জেলা শহর ছাড়াও উপজেলাতেও বিভিন্ন দপ্তরে পড়ে আছে অনেক গাড়ি। সচেতনরা বলছেন কর্মকর্তাদের অবহেলায় সরকারি সম্পদ নষ্ট হচ্ছে। সঠিক সময়ে এগুলো বিক্রি করলে সরকারি কোষাগারে জমা হতে পারে অনেক টাকা। গাড়িগুলো বিক্রির উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন জটিলতায় তা সম্পূর্ণ করা যায়নি। বর্তমান যেসব গাড়ি থাকে এসব গাড়িকে অকেজ করে নিলাম করতে হয়। এটা একটা জটিল প্রক্রিয়া, সময় সাপেক্ষ, আর কমিটির সদস্যরাও অ্যাভেলেবেল না, তাদেরকে ঢাকা বা অন্য জায়গা থেকে জোগাড় করতে। এই জন্যই এগুলো দেরি হয় বা পড়ে আছে। এটা শীঘ্রই আমি দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করছি শীঘ্রই একটা ব্যবস্থা করার জন্য। গাড়ি এই দুটো বিআরটি এর নামে ছিল দেখে আমরা সেটা তাদের সাথে যোগাযোগ করছি যে তাদের মাধ্যমে এগুলো কন্ডেম ঘোষণা করে তারপর করতে হবে। সেই তাত্ত্বিক প্রক্রিয়া চলমান রয়েছে। গাড়ি নষ্ট হওয়ার বিষয়টি খতিয়ে দেখে সব দপ্তরে পুরনো গাড়ি নিলামের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অনুসন্ধান সাপেক্ষে আমাদের সামনে যদি আরও কোনো রকম এই ধরনের যে কোনো ভেহিকেল আনইউজড অবস্থায় থেকে থাকে সেটা আইনানুগভাবে সেটিকে ইমপ্লিমেন্টের জন্য যা যা করা সব কিছু করবো খুব অল্প সময়ের মধ্যে। আমরা ইতিমধ্যে সরকারের কাছে আমরা চিঠি রেখেছি, সেখান থেকেই সিদ্ধান্ত আসলে ওটি আমরা ইমপ্লিমেন্ট করব। স্থানীয়রা বলছেন এভাবে আরও কিছুদিন পড়ে থাকলে সরকারি গাড়িগুলো বিক্রির অনুপযোগী হয়ে পড়বে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে অন্তত 33 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভকালে প্রাণ গেছে এক মার্কিন তুর্কি অধিকার কর্মীর। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান 336 দিনে পৌঁছেছে। এর মধ্যে ফিলিস্তিনিদের উচ্ছেদ আর হত্যায় আরও বর্বর হয়ে উঠেছে
নেতানিয়াহু বাহিনী। শুক্রবার গাজার হালিমা আল সাদিয়া স্কুলে হামলা চালিয়ে অন্তত 8 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা স্কুলটিতে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। হামলা হয়েছে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও। সেখানে প্রাণ হারিয়েছে 5 জন ফিলিস্তিনি। এদিকে গেল সপ্তাহ থেকে পশ্চিম তীরে অন্যতম বড় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে এখন পর্যন্ত 20 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার পশ্চিম তীরের নাবলুসে মার্কিন তুর্কি অধিকার কর্মী ইজকি আইগিকে গুলি করে হত্যা করে দখলদার বাহিনী। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করায় তাকে প্রাণ হারাতে হয়। এছাড়া নাবলুসের দক্ষিণে একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর গুলিতে 13 বছর বয়সে কিশোরী নিহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।